সে রাতে আমি একা একা নির্জন রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে আমার সামনে মানুষরূপী দুইটা অশরীরী পথ আটকে দাঁড়িয়ে থাকে। আমি বুঝতে পেরে তাদের ঠিক ওপর দিয়েই বাইক চালিয়ে পালাতে থাকি। তারা আমাকে পিছন থেকে তাড়া করতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ যাওয়ার পরে আমি হঠাৎ করে একটা অদৃশ্য দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যাই এবং আমার জীবন বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিলাম। আমি বুঝতে পারছিলাম আমি তাদের মায়াজালে আটকে পড়েছি। তো গাইস, সেই রাতে আমি কিভাবে বেঁচে ফিরলাম সে গল্পটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন বেশি কথা না বলে গল্পে ফেরা যাক। আসসালামু আলাইকুম, আমার নাম আসিফ। ঘটনাটা আজ থেকে প্রায় 2 কিংবা 3 বছর আগের। সময়টা মনে পড়লে এখনও বুকটা কেমন যেন হিম হয়ে যায়। সে সময়টা আমার জীবনের এক অন্ধকার অধ্যায়। সেখান থেকে ফিরেও আমি পুরোপুরি স্বাভাবিক হতে পারিনি। তখন আমার বাড়িতে ছিলাম আমি আর আমার মা দুজনে। বাবা মারা গেছেন অনেক বছর আগেই। সংসারের সব ভার এসে পড়েছিল আমার কাঁধে। আমার মা অনেক কষ্ট করে আমাকে বড় করেছেন, আর এখন আমি চেষ্টা করছি তাকে একটু স্বস্তি দিতে, একটু নিশ্চিন্তে রাখতে। সংসার চালানোর জন্য তখন আমি কাজ করতাম একটা বড় মুদি দোকানে। দোকানটা ছিল আমাদের বাড়ি থেকে প্রায় 8-10 কিলোমিটার দূরে। যাওয়া আসার জন্য আমার একটা ছোট বাইক ছিল, সেটাতে চলাফেরা করতাম। দোকানটা খুব ব্যস্ত থাকতো, ভোর থেকে রাত পর্যন্ত কাজ লেগেই থাকতো। আমি আর আমার একজন ঘনিষ্ঠ বন্ধু রাকিব, আমরা দুজনেই সেই দোকানে কাজ করতাম। ও ছিল শুধু আমার সহকর্মী নয়, আমার সবচেয়ে কাছের মানুষের একজন। দোকানটা বড় হলেও মালিক ছিলেন একজন ভদ্রলোক। কাজের পরিবেশ মোটামুটি ভালোই ছিল, সবই ঠিকঠাক চলছিল। কিন্তু তখন আমি জানতাম না খুব শীঘ্রই আমার জীবন এমন একটা ঘটনার সম্মুখীন হবে যেটা আমার অস্তিত্বটাই নাড়িয়ে দেবে। সেদিনও ছিল আর 10টা দিনের মতোই, অন্তত আমি তাই ভেবেছিলাম। প্রতিদিনের মতো আমি সকালে ঘুম থেকে উঠে তৈরি হয়ে নিই। বাইকের চাবি ঘুরিয়ে যখন বেরোলাম, ঘড়িতে তখন ঠিক সকাল 7:30 বাজে। হালকা কুয়াশা ছিল বাতাসে, আর রাস্তাঘাট এখনো পুরোপুরি জেগে ওঠেনি। বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটারের মতো যেতেই রাকিবের বাড়ি। প্রতিদিনের অভ্যাস অনুযায়ী সেদিন ওকে তুলে নিলাম বাইকে। রাকিব বাইকে উঠে হেসে বলল, আজ কিন্তু দোকানে ঝামেলা বেশি থাকবে, মাল আসবে। আমি হেসে বললাম, হ আজকেও মাথার ঘাম পায়ে ফেলতে হবে। দুজনে মজা করতে করতে চললাম দোকানের দিকে। বাইকের শব্দের সঙ্গে সকালটা যেন একটু একটু করে চাঙ্গা হয়ে উঠছিল। কিছুক্ষণ পর আমরা দোকানটায় পৌঁছে যাই। প্রতিদিনের মতো খোলামেলা আঙিনায় দাঁড়িয়ে সকালের খবরের কাগজটা একবার চোখ বুলিয়ে নিই, আর সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় দিনের কাজ। মালামাল গোছানো, ক্রেতাদের সামলানো, সবকিছু যেন চলছিল নিজের নিয়মে। তবে আমরা কেউ তখনও টের পাইনি এই স্বাভাবিক সকালটারই একটা অস্বাভাবিক রাত অপেক্ষা করে আছে আমাদের জন্য। সেদিনের ঘটনাগুলো এখনো আমার মনে গেঁথে আছে, একেবারে কাটার মতো। আমরা প্রতিদিনের মতোই কাজে ডুবেছিলাম। নতুন মাল এসেছিল, অনেক অর্ডার ছিল, তাই থেমে থাকার কোনো সুযোগই ছিল না। দোকানে ক্রেতার ভিড়, মাল ওঠানামা, হিসাবপত্র সব মিলে সময়টা যেন দম ফেলার সুযোগই দিচ্ছিল না। দুপুরবেলা একবার মাত্র একটু সময় পেয়েছিলাম। তখন আমি আর রাকিব দোকানের পিছনে ছোট্ট গোডাউনের পাশে বসে কিছু খেয়ে নেই, একটা শুকনো রুটি সঙ্গে হালকা চা। কথা বলতে বলতে বুঝতে পারছিলাম আমরা দুজনেই বেশ ক্লান্ত, তবুও চোখে মুখে ছিল দায়িত্বের ছাপ। বাড়িতে তো মা অপেক্ষা করছে, আর সংসারের চাকা চালিয়ে নেওয়ার জন্য এই একটাই কাজ আমার ভরসা। কিছুক্ষণ পর আবার কাজে লেগে যাই। সময় যেন সেদিন একটু বেশি তাড়াহুড়া করছিল। হঠাৎ বিকেলের দিকে দোকানে এসে হাজির হন আমাদের মহাজন, যেমনটা মাঝে মধ্যেই করেন। কিন্তু আজ তার চোখে মুখে ছিল অন্যরকম এক গম্ভীরতা। তিনি চারপাশে তাকে সবকিছু পর্যবেক্ষণ করতে থাকেন। মালগুলো ঠিকঠাক এসেছে কিনা, কোনটা কোথায় রাখা হয়েছে, কাজের গতি কেমন, সবকিছু খুঁটিয়ে দেখলেন। তারপর আমাদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, আজ কিন্তু অনেক কাজ আছে, সবকিছু ঠিকঠাক গুছিয়ে ভালো করে বেচা বিক্রি করে তারপর বাড়ি ফিরবি, কোনো ফাঁকি চলবে না। আজকের দিনের হিসাবটা একটুও যেন গড়বড় না হয়। আমরা দুজনেই একসাথে বললাম, ঠিক আছে স্যার, চিন্তা করবেন না। মহাজন চলে যাওয়ার পর আমরা কিছুক্ষণ চুপ করে রইলাম। কেন জানি না একটা অদ্ভুত চাপ ভর করে বসে গেল আমাদের ওপর। ওনার কথা শুনে মনে হচ্ছিল আজকের দিনটা যেন আর 5টা দিনের মতো নয়, কোথাও যেন কিছু একটা হতে পারে, অজানা অদেখা অস্বাভাবিক কিছু। তবে ভয়ের কথা ভাবার সময় ছিল না। মাথা নিচু করে আবার কাজে লেগে পড়লাম। সন্ধ্যা পরে পেরিয়ে গেল, রাত গড়িয়ে গেল, কিন্তু কাজের শেষ আর হয় না। মাল ধরা, বেচা বিক্রি করা, স্টক খাতা মিলিয়ে ক্লান্তিতে প্রায় ঘাড় নিচু হয়ে আসছিল। অন্যদিন যেখানে রাত 8টার মধ্যেই আমরা দোকান বন্ধ করে বাইকে চেপে বাড়ির পথ ধরি, সেদিন ঘড়ির কাঁটা যেন থামতেই চাইছিল না। একসময় খেয়াল করলাম রাত প্রায় 11:30টার কাছাকাছি। দোকান জুড়ে একটা নিস্তব্ধতা নেমে এসেছে। আশেপাশের অন্য দোকানগুলো অনেক আগেই বন্ধ হয়ে গেছে। শুধু আমরা দুইজন আর একটা নিশার রাত, যেখানে ক্লান্তি আর অজানা আশঙ্কা মিলে এক অদ্ভুত শূন্যতা তৈরি করেছিল।
আর ঠিক তখন থেকে শুরু হয় কিছু অস্বাভাবিক, অসাধারণ, ভয়ঙ্কর এক অভিজ্ঞতা। রাত তখন অনেকটা গড়িয়ে গেছে। দোকানের ঝাঁপ বন্ধ করে টাকা পয়সা গুছিয়ে আমরা দুইজন বাইকে করে বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। মাথার উপর চাঁদের হালকা আলো, একেবারে ফাঁকা রাস্তাটা। একে তো রাত, তার ওপর জায়গাটা এমনিতেই একটু নির্জন ধরনের। বাতাসটাও সেদিন কেমন জানি ভারী ও ঠান্ডা লাগছিল, অবাঞ্ছিত কিছুর উপস্থিতির মতো। আমরা কথা না বলে বাইকে চুপচাপ চলছিলাম। সারাদিনের ক্লান্তি, চোখে ঘুমের ঘোর, আর ভিতরে কোথাও যেন একটা অজানা অস্বস্তি কাজ করছিল। রাকিব আমার পেছনে বসে মাঝে মাঝে কিছু একটা বলছিল, কিন্তু আমি যেন কথাগুলো শুনেও ঠিক বুঝতে পারছিলাম না। মনটা কেমন যেন হালকা ভারী হয়ে আসছিল। রাস্তার অন্ধকারের মাঝে মাঝে গাড়ির আলো ভেসে আসছিল দূর থেকে, তবে যত এগোচ্ছিলাম চারপাশটা ততই নিস্তব্ধ আর শুনশান হয়ে যাচ্ছিল, যেন সবকিছু গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। প্রায় 2 কিলোমিটার যাওয়ার পর রাকিবের বাড়ি এসে গেল। আমি বাইক থামালাম। সে নামার সময় হালকা ক্লান্ত গলায় বলল, ভালো করে যাস ভাই, রাস্তাটা ফাঁকা মনে হয় আজ। আমি মাথা নাড়া দিয়ে হেসে বললাম, চিন্তা করিস না, আর একটু পথ তারপরেই তো বাড়ি। রাকিব দরজার ভেতর ঢুকে গেল আর আমি আবার বাইক স্টার্ট দিলাম। কিন্তু তখন আমি বুঝিনি আজকের এই রাস্তাটা ঠিক সেরকম না। আমার জন্য অপেক্ষা করছিল এমন কিছু যা আমার জীবনের ছন্দটাই পাল্টে দেবে। রাকিবকে নামিয়ে দিয়ে আমি আবার বাইক চালাতে শুরু করলাম। রাস্তা ছিল একেবারে ফাঁকা, মাঝে মাঝে কুকুরের ডাক ছাড়া আর কোনো শব্দই ছিল না আশেপাশে। অন্ধকারটা কেমন যেন একটু বেশি ঘন লাগছিল, আর হঠাৎ হঠাৎ করে গায়ে ঠান্ডা হাওয়া লাগছিল অস্বাভাবিকভাবে। বাইকের আলোর সামনে রাস্তাটুকু পরিষ্কার দেখা যাচ্ছিল, কিন্তু ডান বা বাঁ দিকের কোনো কিছুই যেন দেখা যাচ্ছিল না, শুধু অন্ধকার, অদ্ভুত একরকম নিস্তব্ধতা। কোনো গাছের পাতাও নড়ছে না, যেন পুরো এলাকা ঘুমিয়ে পড়েছে। না, বরং বলা ভালো কেউ বা কিছু অপেক্ষা করছে শুধুমাত্র আমার জন্য। চোখের কোণ দিয়ে দেখতে পেলাম বাঁ দিকের একটা পুরনো গাছের নিচে কেমন যেন ছায়া মতো কিছু দাঁড়িয়ে আছে। আমি না থেমে গিয়ে এগিয়ে গেলাম। মনে হচ্ছিল চোখের ভুল, ক্লান্তির কারণে এসব মনে হচ্ছে। কিন্তু কিছু দূর যেতেই বাইকের ইঞ্জিনটা হঠাৎ করে এক ঝটকায় বন্ধ হয়ে গেল। আমি থামলাম, কি হলো বুঝে উঠতে পারছিলাম না। চারিদিকে তাকালাম, রাস্তা ফাঁকা, শুধু নিস্তব্ধতা আর গায়ে কাটা দেওয়ার মতো ঠান্ডা হাওয়া। আর ঠিক তখনই আমি শুনতে পেলাম কারো খুব হালকা কণ্ঠস্বর, যেন আমার নাম ধরে ডাকছে, আসিফ। আমি চমকে উঠলাম, পিছনে তাকালাম, কিন্তু কেউ নেই। তবে ঠিক তখন থেকে শুরু হলো আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। আমি আবার বাইকে স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, তবে এবারও তা পারলাম না। কি কারণে বাইকটা চলছে না সেটা বুঝে উঠতে পারছিলাম না। একটা অদ্ভুত শূন্যতা, ভয়ের এক অনুভূতি আমাকে গ্রাস করে ফেলছিল। কিছুতেই মাথা ঠান্ডা রাখতে পারছিলাম না। বাইকটাকে প্রায় 1 মিনিট ধরে স্টার্ট দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু পারলাম না। আমি বসে চুপচাপ অপেক্ষা করতে লাগলাম। চোখে একটু ঘুমের আবছা ছায়া, কিন্তু গা ভাঙা ক্লান্তির মধ্যে কিছু একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল। মনে হচ্ছিল কিছু একটা ঠিকঠাক হচ্ছে না। কিছুক্ষণের মধ্যে বাইকটা আবার স্টার্ট নিয়ে চলতে শুরু করলো। বাইকটা যেই মাত্র আবার স্টার্ট নিল, আমি মনে মনে হাত ছেড়ে বাঁচলাম। ভাবলাম হয়তো অতিরিক্ত চাপে বা ঠান্ডায় কিছুক্ষণ গেরাক খেয়ে গেছিল। বাইক স্টার্ট হতে গ্যাস একটু বাড়িয়ে দিলাম। সামনে এগিয়ে যেতে চাইছিলাম যত তাড়াতাড়ি সম্ভব, কিন্তু তখনও জানতাম না সামনে কি ভয়ঙ্কর অদৃশ্য আমার জন্য অপেক্ষা করছে। রাস্তা ধরে একটু এগোতেই হঠাৎ চোখ আটকে গেল সামনের দিকটায়। বাইকের হেডলাইটের আলোয় স্পষ্ট দেখতে পেলাম 2 জন মানুষ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, একেবারে রাস্তা জুড়ে, যেন ইচ্ছা করে পথ আটকে দাঁড়িয়ে আছে। আমি আবার বাইক থামালাম, একটু বিরক্ত হয়ে বললাম, আপনারা কি একটু সাইডে দাঁড়াবেন? আমি একটু যাই, এমনিতে অনেক রাত হয়ে গেছে, আর বাড়িতে মা একা অপেক্ষা করছে আমার জন্য। তারা কোনো কথা বলল না, শুধু একবার আমার দিকে তাকালো এক অস্বাভাবিক ভৌতিক দৃষ্টিতে। তারপর তারা আবার ধীরে ধীরে সামনে হাঁটা শুরু করলো। আমি বেশ বিরক্ত হলাম, ভেবেছিলাম পাগল নাকি, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থেকেও কথা বলছে না, আবার এইভাবে হাঁটছে। তাদের পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমি যতই তাদের পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম ততই তারা যেন আমার সামনে এসে পড়ছিল। এরই মধ্যে আমি লক্ষ্য করলাম লোক দুইটার কাঁধে লাল রঙের কাপড়ে মোড়া 2টা পুটলি। আমি এত কিছু না ভেবে তাদের আবার বললাম, ভাই একটু সরে দাঁড়ান দয়া করে, রাত অনেক হয়েছে, আমার ফিরতে হবে। কিন্তু এবার যা হলো সেটা আমার জীবনের সবচেয়ে বড় ভয়ের মুহূর্তগুলোর একটা। তাদের একজন ধীরে ধীরে পেছনে ঘুরে তাকালো আমার দিকে, তারপর বিকটভাবে হাসলো, একটা বিকৃত কানে কাটা ধরানো হাসি। তারপর বলল, তুই সামনে যেতে পারবি না, তোর রাস্তা বন্ধ, পেছনে ফিরে যা। আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম।
গলার স্বর যেন বেরোলো না। তারপর দুজনই ঠিক রাস্তার মাঝখানে বসে পড়লো, এমনভাবে বসে থাকলো যেন ইচ্ছা করে পথ আটকিয়েছে। আমার বাইকের আলোয় তাদের ওপর পড়ছে, কিন্তু ছায়াগুলো ঠিকঠাক বুঝতে পারছিলাম না। আলো থাকলেও তারা অন্ধকারের মতোই ঘন। আমি কিছুক্ষণ চুপ করে তাদের কার্যকলাপ দেখছিলাম। তারপর আর সহ্য হলো না, রাগ আর ভয় মিশিয়ে জিজ্ঞাসা করলাম, আপনারা এভাবে রাস্তার মাঝখানে কি করছেন? দয়া করে রাস্তা ছাড়ুন। তারা এবারও কোনো কথা বললো না, শুধু নিঃশব্দে হাঁটুর পাশে রাখা দুইটি ছোট পুটলি খুলতে লাগলো। খোলার সময় একটা ঘষাঘষির বিকট শব্দ হলো, যেটা শুনে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল। তারপর তারা একসাথে বলল, তুই জানিস এর ভিতরে কি আছে? আমি হতবাক হয়ে গেলাম, তবুও গলার স্বর শান্ত রাখার চেষ্টা করে বললাম, না, কি আছে এর ভেতর? তাদের একজন হালকা মাথা দুলিয়ে ধীরে ধীরে বলল, এর ভেতরে হাড় আছে। আমি বেশ আটকে উঠলাম। তারপরে জিজ্ঞাসা করলাম, হাড়? কিসের হাড়? তারা আরেকবার বিকৃতভাবে হাসলো। সেই হাসি যেন কানের পাশ দিয়ে শীতল ছুরি চালিয়ে দিল। তখন তারা বলল, এর ভেতরে মানুষের হাড় আছে। আমার গলা শুকিয়ে গেল। বুকের মধ্যে হৃৎপিণ্ড যেন এক ধাক্কায় অনেক জোরে ধাক্কা খেলো। আমি জিজ্ঞাসা করলাম, আপনারা কি আমার সাথে মজা করছেন? এবার তারা পুটলি দুটো সম্পূর্ণ খুলে দেখালো। আমার চোখ বড় বড় হয়ে গেল। সত্যি ভিতরে আছে কিছু হাড়, ছোট ছোট ভাঙা হাড়, কিছু সাদা, কিছু লালচে, আর সেগুলো থেকে একটা পচা গন্ধ ভেসে আসছিল, যেটা আমি আগে কখনো পাইনি। ওই গন্ধে আমার গা গুলিয়ে উঠল। আমি আর কিছু না ভেবে আতঙ্কে বাইকে উঠে বসলাম। হাত কাঁপছে, বুক ধড়ফড় করছে। আমি তাড়াতাড়ি বাইক স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম। ঠিক তখনই ঘটলো আসল ঘটনা। আমি ঠিক তখনই দেখলাম পিছন থেকে একটা বিশাল ট্রাক হর্ন বাজাতে বাজাতে ছুটে এলো, সরাসরি ওই দুই অদ্ভুত মানুষের উপর দিয়ে চলে গেল। আমি ভেবেছিলাম ট্রাকটা ওদের নিশ্চয়ই পিছে ফেলেছে। এমন ভয়াবহভাবেই ওদেরকে ধাক্কা খাওয়ার কথা ছিল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, কিন্তু তারা দুজন ঠিক আগের মতোই বসেছিল। না কোনো রক্ত, না কোনো ছিন্নভিন্ন দেহ, এমনকি ধুলোটুকু যেন ওদের গায়ে লাগেনি, যেন কিছুই ঘটেনি। আমার গায়ের লোম খাড়া হয়ে গেল, মাথা ঘুরতে লাগলো, ঠোঁট শুকিয়ে গেল। আমি বুঝে গেলাম ওরা মানুষ নয়, ওরা কিছু অশরীরী, কিছু দুষ্ট জিন। তাদের একজন এবার হালকা করে হাসলো, তারপর ধীরে ধীরে বলল, তুই কি ভাবছিলি? তুইও কি সেই ট্রাক্টর মতো আমাদের উপর দিয়ে চলে যাবি? না, কখনোই যেতে পারবি না। তারপর দুজন একসাথে আমার দিকে তেড়ে আসতে লাগলো। তাদের মুখে বিকৃত এরকম হাসি, চোখে আগুনের মতো জলজলের দৃষ্টি, যেন আমাকে গিলে ফেলছিল। আমি আর সময় নষ্ট করলাম না, দেরি করলে আমি শেষ। আল্লাহু আকবার বলে চিৎকার করে বাইক স্টার্ট দিলাম, আর এক লাফে তাদের দিকে বাইক চালিয়ে দিলাম। মনে হচ্ছিল এটাই আমার শেষ লড়াই। আমি চোখ বন্ধ করে বাইক চালিয়ে দিলাম ওদের দিকে। বাইক একটুও না থেমে ওদের ঠিক ওপর দিয়ে চলে গেল। ঠিক তখনই পিছন থেকে বিকট এক চিৎকার ভেসে এলো। তাদের চিৎকারের শব্দ শুনে আবার রক্ত যেন হিম হয়ে গেল। কিন্তু আমি আর একবারের জন্য পিছনে তাকালাম না, শুধু বাইকের গতি বাড়ালাম। প্রাণপণে পালিয়ে চললাম অন্ধকার রাস্তা ধরে। মনে হচ্ছিল যেন মৃত্যু আমার পেছনে ছুটে আসছে। এভাবে প্রায় 5 মিনিটের মতো নিরন্তর বাইক চালানোর পর একটু হালকা মনে হচ্ছিল। কিন্তু ঠিক তখনই ঘটে আর এক বিপদ। আমি সবেমাত্র বাইকের গতি একটু কমিয়ে শান্ত হবার চেষ্টা করছিলাম, কিন্তু হঠাৎ আমার চোখ আটকে গেল সামনের রাস্তার ঠিক মাঝখানে পড়ে থাকা একটা দেহের ওপর। বাইকের আলো পড়ে স্পষ্ট দেখা যাচ্ছে একজন মানুষ মুখ থুবড়ে পড়ে আছে, আর রাস্তার ঠিক পাশে পড়ে আছে সেই বিশাল ট্রাক। আমি চিনতে পারলাম এই সেই লোক যিনি একটু আগেই সেই দুজন অশরীরের ওপর দিয়ে ট্রাক চালিয়ে চলে গিয়েছিলেন। না, এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়। এই লোকটা ঠিক মতোই তো গাড়ি চালাচ্ছিল। হঠাৎ করে সে এমনভাবে রাস্তার মাঝখানে এলো কোথা থেকে? হৃৎপিণ্ডে যেন একবার থেমে গেল। কিছু না ভেবেই বাইক থামালাম, রাস্তার মাঝখানে দাঁড় করালাম, আর দৌড়ে গেলাম লোকটার দিকে। সে তখনও বেঁচে আছে, চোখ খোলা, নিঃশ্বাস চলছে, কিন্তু সারা মুখ কষ্টে ভেঙে পড়েছে। আমি তার পাশে বসে পড়লাম, কাপা গলায় জিজ্ঞেস করলাম, ভাই আপনি ঠিক আছেন? সে চোখ তুলে আমার দিকে তাকালো, চোখে একরাশ ভয় জমে আছে। নিঃশব্দে মাথা নাড়ল, গলায় কাঁপুনি নিয়ে বলল, হ্যাঁ ভাই আমি ঠিক আছি, কিন্তু হাত পায়ে মারাত্মক ব্যথা পেয়েছি। আমি তার হাত ধরে তাকে টেনে তুললাম, পাশের দিকে রাস্তার কিনারায় একটু নিরাপদ জায়গায় বসিয়ে দিলাম। তখন সে ফিসফিস করে বলল, ভাই আমাদের এখান থেকে পালাতে হবে, এই জায়গা ঠিক না, কিছু একটা ভয়ঙ্কর কিছু হতে চলেছে আমাদের সাথে। আমি শিউরে উঠলাম, আমার গলা শুকিয়ে এলো। আমি বললাম, কেন, কি হয়েছে?
আপনি ট্রাকে করে ওদের উপর দিয়ে গেলেন, তারপর এখানে আপনি পড়লেন কিভাবে? তখন সে লোকটি বলল, কাদের উপর দিয়ে আমি গাড়ি চালিয়েছি বলছেন? আমি তো কাউকে দেখিনি। আমি হতবাক হয়ে গেলাম। কি বলছেন? একটু আগে রাস্তার মাঝখানে দুইজন লোক দাঁড়িয়ে ছিল, আপনি তো ট্রাক নিয়ে ওদের উপর দিয়ে চলে গেলেন। আমি চোখের সামনে দেখেছি। লোকটা চোখ বড় বড় করে তাকালো আমার দিকে, মুখে ভয় মাখা বিস্ময়। আমি কিছু দেখিনি ভাই, রাস্তা ফাঁকা ছিল। আমি তো সোজা চালাচ্ছিলাম, হঠাৎ মনে হলো সামনে কিছু একটা আসছে। তারপর মনে হলো আমি যেন কিছু একটা শক্ত দেওয়ালের সঙ্গে ধাক্কা খেলাম। গাড়ি আর কন্ট্রোল করতে পারলাম না, মুখ থুবড়ে পড়লাম রাস্তার মাঝখানে। তারপর আর আমার কিছু মনে নেই। আমি আবার একটু পিছনে তাকিয়ে নিলাম। আশেপাশের রাস্তা শূন্য, ঝিঝি পোকার শব্দ ছাড়া আর কোনো শব্দই নেই। রাতের অন্ধকার যেন আরও গাঢ় হয়ে এসেছে। আমি বললাম, আপনি কি বলছেন? আমি কিন্তু স্পষ্ট দেখেছি সেই দুইজনকে। ওদের চোখ দুটো ছিল লাল টকটকে, হাতে ছিল হাড় ভর্তি পুটলি। আপনি তাদের গায়ের উপর দিয়ে ট্রাক চালিয়েছেন, কিন্তু অবাক করা ব্যাপার, ওদের কিছুই হয়নি। লোকটা এবার কাপা গলায় বলল, তাহলে আমি মনে হয় কাউকে না দেখে তাদের ওপর গাড়ি চালিয়ে দিয়েছি, আর তারপর মনে হয় এই অদৃশ্য দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়েছি। তাহলে ওরা কি মানুষ না? তারা কি অশরীরী ছিল? আমি নিঃশ্বাস ফেললাম। মনের ভেতর ভয়ের একটা বরফ শীতল স্রোত বইতে লাগলো। আমি বললাম, আমরা মনে হয় কোনো মায়াজালে আটকা পড়েছি ভাই। এই রাস্তা, এই চারপাশ, কিছু একটা ঠিক নেই। আপনি কি খেয়াল করেছেন? রাস্তার আশেপাশে কোনো আলোও নেই, কোনো বাড়িঘরও নেই। মনে হচ্ছে আমরা কোনো এক অদৃশ্য দুনিয়ায় এসে পড়েছি। লোকটা আস্তে করে মাথা নাড়ালো, তারপর বলল, হ্যাঁ, হয়তো এটাই মৃত্যু আর জীবনের মাঝখানের কোনো একটা অচেনা রাস্তা। আমি চুপ করে গেলাম। চারপাশটা যেন আরও নিস্তব্ধ হয়ে উঠল। দূরে কোথাও কুকুরের হালকা ডাকে মনে হলো এই নীরবতার মাঝেও কেউ বা কিছু আমাদের দিকে তাকিয়ে আছে, অদৃশ্য ছায়ার মতো। আমি তখন সম্পূর্ণ বিভ্রান্ত। কি করব, কি বলবো, কিছুই মাথায় আসছে না। মনের মধ্যে শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছে, আমি কি সত্যি কোনো দুঃস্বপ্নের ভেতর আটকা পড়েছি? ঠিক তখনই লোকটা আমার হাতে হালকা চাপ দিয়ে বলল, আমি একটা রাস্তা চিনি, এখান থেকে বেরোনোর রাস্তা। আমি অবাক হয়ে তাকালাম তার দিকে, কাপা গলায় বললাম, কোথায় কোথায় সে রাস্তা? লোকটা ধীরে ধীরে আমার কাঁধে হাত রেখে বলল, ওই দিকে তাকাও, তোমার পেছনে। আমি ঘাড় ঘুরিয়ে তাকালাম, আর চোখ যেন বড় বড় হয়ে গেল আমার। পিছনে যেদিকে আগে অন্ধকার ছাড়া কিছুই ছিল না, সেদিকেও হঠাৎ একটা সরু রাস্তা দেখা যাচ্ছে। রাস্তার দুই পাশে ধূসর কুয়াশার মতো কিছু আস্তরণ, আর মাঝখান দিয়ে এক সরু পথ বেঁকে গেছে দূরের অজানার দিকে। সে রাস্তা যেন আগে ছিলই না, হঠাৎ করে উদয় হলো। আমি স্তব্ধ হয়ে লোকটার দিকে তাকিয়ে বললাম, এই রাস্তাটা এরও কোথা থেকে? এখানে তো কিছুই ছিল না। লোকটা এবার একটু তাড়াহুড়ো সুরে বলল, এখন এসব ভেবে সময় নষ্ট করা চলবে না, আমাদের এক্ষুনি বেরোতে হবে, না হলে ওরা ফিরে আসবে, আর এবার আমাদের কিন্তু ছাড়বে না। এ বলে লোকটা আমার হাতটা শক্ত করে ধরে ফেললো, আর হঠাৎই দৌড়াতে শুরু করলো সেই অজানা রাস্তার দিকে। আমি এক মুহূর্ত দাঁড়িয়ে ভাবলাম, আমার বাইক তো ওই দিকে পড়ে আছে রাস্তার মাঝখানে। কিন্তু এত কিছুর পরও আমার আর কিছুর ভাবার টাইম ছিল না। আমার বাইক, পথ, গন্তব্য সব ভুলে গিয়ে শুধু নিজের প্রাণটাকেই রক্ষা করতে চাইলাম। আমি দৌড়াতে শুরু করলাম লোকটার পেছনে পেছনে। চারদিক তখন এক অদ্ভুত নিস্তব্ধতায় ভরে আছে। কুয়াশার ভেতর দিয়ে শুধু দুজন মানুষের দৌড়, আর পিছন থেকে ভেসে আসা সেই ভয়ঙ্কর রাস্তার নিস্তব্ধতা, যেটা গভীরে যেন লুকিয়ে আছে মৃত্যু। আর পেছনে মাঝ রাস্তায় পড়ে থাকা আমার প্রিয় বাইকটা, নিঃসঙ্গ নীরব অন্ধকারে হারিয়ে যাওয়া একটি সাক্ষী হিসেবে। প্রায় 2-3 মিনিট ধরে আমরা দৌড়াচ্ছি সেই সরু কুয়াশা মোড়া অদ্ভুত রাস্তাটার মধ্য দিয়ে। আশেপাশে কোনো শব্দ নেই, না পাখির ডাক, না ঝিঝি পোকার আওয়াজ, কেবল আমাদের দম নেয়ার শব্দ আর জুতোর ঘষাঘষি ছাড়া। আমি তখনও লোকটার পিছনে পিছনে ছুটে চলেছি। হঠাৎ মনের মধ্যে এক অস্বস্তি তৈরি হলো। আমি হাঁপাতে হাঁপাতে জিজ্ঞাসা করলাম, ভাই, আমরা কোথায় যাচ্ছি? লোকটা থামলো না, মুখ ঘুরিয়েও তাকালো না, সে যেন কিছুই শুনতে পায়নি। আমি ভাবলাম হয়তো ভয় পেয়ে গেছে, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছে। কিন্তু অল্প কিছুক্ষণ দৌড়ানোর পরও আরেকটা অস্বাভাবিক বিষয় চোখে পড়ল। এই পথটা আমি বহুবার পাড়ি দিয়েছি, এটা আমার চেনা এলাকা, কিন্তু এই রাস্তা তো কখনো চোখে পড়েনি। কোথা থেকে উদয় হলো? গলা শুকিয়ে এলো, বুকের ভেতরটা ধরপড় করতে লাগলো। আমি হাঁপাতে হাঁপাতে আবার জিজ্ঞাসা করলাম,
ভাই, এই রাস্তা তো আমি আগে কোনোদিন দেখিনি, অথচ এই দিক দিয়েই আমি প্রায় যাতায়াত করি। এটা কি আপনি আগে থেকে চিনতেন? লোকটা এবারও চুপ, কোনো উত্তর নেই। আমি তার পিছনে তাকিয়ে দৌড়াতে দৌড়াতে দেখলাম তার দেহ ভঙ্গিমা যেন একটু অস্বাভাবিক, তার চলাফেরা একটা অদ্ভুত ছন্দ আছে। কিন্তু লোকটা অ্যাক্সিডেন্টের পর তো বলেছিল যে তার হাতে পায়ে অনেক ব্যথা পেয়েছে, তাহলে এত জোরে সে দৌড়াচ্ছে কিভাবে? আমার মাথার ভেতর চিন্তার ঢেউ জেগে উঠলো, সন্দেহ বাড়তে লাগলো। আমি তবুও থামিনি। কিছুক্ষণ পর আর চুপ থাকতে পারলাম না। ভয়, উদ্বেগ আর সন্দেহ একসাথে মনের ভেতর উতলে উঠলো। আমি হাঁপাতে হাঁপাতে আবার বললাম, ভাই, আপনি তো বলেন এই রাস্তা আপনি আগে থেকে চিনতেন, তাহলে প্রথমেই আমাদের এই পথ দিয়ে নিয়ে আসেননি কেন? তখন তো সময় ছিল, বিপদও তেমন ছিল না, তাহলে এখন কেন? এবার লোকটা থামেনি, তবে তার চলার গতি হঠাৎ একটু কমে গেল, কিন্তু মুখে কোনো কথা নেই। এই নীরবতা, এই নিস্তব্ধতা যেন গলায় কাটার মতো বিঁধে গেল আমার। ভয়ের হালকা কুয়াশা তখন ঘন হয়ে জমে উঠেছে আমার চারপাশে। আমি বুঝতে পারছিলাম কিছু একটা ঠিক নেই, কিছু একটা খুবই অস্বাভাবিক। কিন্তু তখনও বুঝিনি আমার সামনে অপেক্ষা করে আছে আরেকটি ভয়াবহ ফাঁদ, অন্ধকারের ভিতর এক অচেনা ছায়া। আমার বুকের ভেতর তখন যেন ঢেউ খেলছে এক অজানা আশঙ্কায়। বারবার চিৎকার করে প্রশ্ন করছি, কিন্তু লোকটা কোনো উত্তর দিচ্ছে না। তার পায়ের চাল ধীরে ধীরে আরো অদ্ভুত হয়ে উঠেছে। না, এখন আর সেটা স্বাভাবিক মানুষের মতো না, সে যেন মাটিতে পা না রেখেই হাঁটছে। আমি হঠাৎ থেমে গেলাম, আর এক কদমও না। আমার মুখ দিয়ে যেন কোনো কথাই বেরোলো না। কাপা কাপা গলায় তাকে বললাম, কে আপনি? লোকটা এবার থেমে গেল, ধীরে ধীরে ঘুরে তাকালো আমার দিকে। চারপাশ তখনও নিস্তব্ধ কুয়াশায় মোড়া। তার মুখটা বাইকের আলোয় আমি আগেও দেখেছিলাম, একজন সাধারণ মানুষের মতো, কিন্তু এবার আমি আলো ছাড়াই অন্ধকারের মধ্যে তাকে দেখতে পেলাম। একটা লম্বা কালো ছায়া যেন দাঁড়িয়ে আছে আমার ঠিক সামনে। তার মুখ নেই, শুধু চোখের জায়গায় দুইটা গর্ত, আর এই গর্তের ভেতর জ্বলছে লাল দুইটা আলো। গলার কাছ থেকে পচা মাংস ঝুলে পড়েছে। সে একটুও নড়ছে না, শুধু তাকিয়ে আছে নিঃশব্দে। হঠাৎই আশেপাশে যেন ঝড়ো হাওয়া শুরু হয়ে গেল, আর কেমন জানি একটা মরা পচা ভ্যাপসা গন্ধ আসতে লাগলো। হ্যাঁ, সেই গন্ধ, যে গন্ধ আমি সেই দুইটা লোকের পুটুলির ভিতর থেকে পেয়েছিলাম। আমার গা আবার গুলি আসতে লাগলো। হঠাৎ আমি লক্ষ্য করলাম সে লোকটি আমার সামনে এগিয়ে আসতে লাগলো। আমি চিৎকার করে পিছনে হটে গেলাম। আমি তাকে বলতে লাগলাম, তার মানে তুইও মানুষ না, তুইও একজন অশরীরী? সে বলল, তুই ঠিকই বলেছিস, আমি লোক ছিলাম না কোনোদিনই। এখন তুই শুধু আমার নয়, ওদেরও লক্ষ্যে পরিণত হয়েছিস। এই রাস্তা, এই দিগন্ত, এই সবই এখন তোর জন্য এক মরুভূমি, যেখান থেকে তুই কোনোদিনও বের হতে পারবি না। আমি চোখ বন্ধ করে দ্রুত পিছনে দৌড়াতে লাগলাম। ঘাড়ের পিছনে নিঃশ্বাসের গরম অনুভব হচ্ছিল। একটা ভয়াবহ ছায়া আমার গায়ের ওপর ছায়া ফেলে ছুটে আসছে। আমি শুধু আল্লাহর নাম নিয়ে পিছনের দিকে দৌড়াতে শুরু করলাম। আমি বুঝলাম, বাঁচতে হলে আমাকে এখান থেকে এখনই পালাতে হবে। যে লোকটা একটু আগেও আমাকে উদ্ধার করেছিল, সে এখন আমার পিছনে দৌড়াচ্ছে, আর তার পিছন পিছন দৌড়েছে সেই দুই ভয়ঙ্কর অস্তিত্ব, যাদের চোখ আগুনের মতো জ্বলছিল, আর যাদের কাছে ছিল মানুষের হাড় ভরা সেই পুটলি। তারা সবাই যেন আমাকে ঘিরে ফেলেছে, ভয়, মৃত্যু, অশরীরী ছায়া সব একসাথে। আমি প্রাণপণে দৌড়াতে শুরু করলাম, পেছনে একবারও তাকাইনি, শুধুই ছুটেছি সেই একই রাস্তায় যেটা দিয়ে একটু আগেই লোকটা আমাকে নিয়ে এসেছিল। তখনও আমি বুঝতে পারিনি এটা ছিল এক নিখুঁত ফাঁদ। আমার নিঃশ্বাসে কষ্ট হচ্ছিল, বুকের ভেতর ধক ধক করছিল, পা কাঁপছিল, কিন্তু ভয় আমাকে শক্তি দিচ্ছিল। কারণ আমি জানতাম যারা আসছে তারা কোনো মানুষ না, তারা আসছে আমাকে ট্রেনে নিয়ে যাওয়ার জন্য। হঠাৎ পেছন থেকে কান ফাটানো এক চিৎকার শুনলাম, তুই পালাতে পারবি না, আমাদের ঠকিয়ে কেউ কোনোদিন বাঁচেনি। আমার শরীর জমে গেল, চিৎকারটা যেন মাথার ভেতর ঢুকে গেল। তবুও আমি দৌড়ালাম, ছুটতে থাকলাম। অবশেষে কিছুক্ষণ পর আমার চোখ পড়ে সেই চেনা রাস্তাটা, মেন রোড, আর রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে আমার বাইক, ঠিক যেখানে ফেলে এসেছিলাম। আমি আর সময় নষ্ট করলাম না, দম ফেলার ফুসরত নেই। পেছনে একবারও না তাকিয়ে আমি বাইকের দিকে দৌড় দিলাম। বাইকটা যেন তখন আমার কাছে মুক্তির চাবিকাঠি। বাইকটা ছিল তখন আমার একমাত্র আশা। ঠিক এই মুহূর্তেই আমি জানতাম, একটা ভুল সিদ্ধান্ত, এক সেকেন্ডের দেরি, আর আমি ফিরতে পারবো না। বাইক উঠে প্রাণপণে বাড়ির দিকে ছুটে চললাম। রাস্তা কেমন যেন কুয়াশায় মোড়া, আর আমার কানে তখনও ভেসে আসছে পেছন থেকে সেই তিন অশরীরীর বিকট চিৎকার। তারা যেন কাঁপিয়ে দিচ্ছে পুরো রাতকে।
মনের ভিতরে বারবার দোয়া পড়ছিলাম, আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, যা মুখে আসছিল তাই পড়ছিলাম। আমার বাইকের গতি তখন জীবনের সর্বোচ্চ, কারণ আমি জানতাম 1 সেকেন্ডের দেরি মানে হয়তো মৃত্যু। পেছনে তাকানোর সাহস করিনি একবারও, যেন পেছনে তাকালেই তারা আমাকে টেনে নিয়ে যাবে অন্ধকারে, আর কখনো আমি ফিরতে পারবো না। অবশেষে পরিচিত রাস্তা, পরিচিত মোড় আর আমার বাড়ি চোখে পড়লো। বাইক থামিয়ে ছুটে গিয়ে দরজায় দাঁড়ালাম। গলা ভাঙ্গার চিৎকার করে উঠলাম, মা মা দরজা খোলো। বারবার কড়া নাড়াচ্ছিলাম, মা এখনো দরজা খোলেনি। ভয় আর আতঙ্কে বুক ছিঁড়ে যাচ্ছিল, আর পারছিলাম না। তারপর আর কিছু মনে নেই, আমি মাটিতে লুটিয়ে পড়লাম। চোখ ঝাপসা হয়ে গেল, অন্ধকার, আর কোনো অনুভব নেই। জ্ঞান ফেরে পরের দিন সকালে। চোখ খুলতেই চারিদিকে ঝাপসা দেখলাম, মাথা ভারী, বুক ধকপক করছে, যেন একটা দুঃস্বপ্ন থেকে জেগে উঠলাম। তবে এটা স্বপ্ন ছিল না, ভয়াবহ বাস্তব। আমি দেখলাম আমি আমার নিজের বিছানায় শুয়ে আছি, পাশে আমার মা বসে আছেন, চোখে অশ্রু, কপালে হাত রাখছেন বারবার। আর আমার বন্ধু রাকিব পাশে বসে আছে, উদ্বিগ্ন চোখে আমার দিকে তাকিয়ে আছে। মা জিজ্ঞেস করলেন, তুই কেমন আছিস বাবা? এত ভয় পেয়ে গেছিস যে রাস্তায় পড়ে গিয়েছিলি? কি হয়েছিল তোর সাথে, বল বাবা আমাকে। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, তারপর ধীরে ধীরে সবকিছু বলতে শুরু করলাম, এক এক করে সবকিছু। রাকিব আর মা কিছু না বলে মন দিয়ে আমার কথাগুলো শুনছিল। আমি এক এক করে সব বললাম, অদ্ভুত 2 ছায়ামূর্তি, হাড়ের বাক্স, অশরীরী টাকচালক, সেই অদৃশ্য দেয়াল, আর শেষ মুহূর্তে সেই ভয়াবহ তারা। সব শুনে রাকিব একটু চুপ করে থাকলো, তারপর বলল, তুই হয়তো কোনো মায়াজালে আটকা পড়েছিলি, ওরা আমাদের দুনিয়ার কেউ না। মা তখন হালকা চোখ মুছে বললেন, তুই বাড়ি এসে দরজায় ডাকাডাকি করছিলি, দরজা খুলতে গিয়েই তোকে নিচে পড়ে থাকতে দেখি, তারপর ডাক্তার ডেকে আনি। তোর শরীরে কোনো বড় চোট ছিল না, শুধু প্রচন্ড ধকল গেছে মনে হয়। আমি চুপ করে গেলাম, তবে মাথায় ঘুরছিল একটা প্রশ্ন, আমি কি সত্যি বেঁচে ফিরেছি, নাকি কোনোভাবে ওদের জগতে ঢুকে গিয়েছিলাম? তারপরে কয়েকদিন খুব চুপচাপ কেটেছে, বাইরে কোথাও যাইনি, কারোর সঙ্গে বেশি কথাও বলিনি। রাকিব একদিন এসে বলল, চল একদিন ওই রাস্তা ধরে আবার যাই, সব সত্যি কিনা যাচাই করে আসি। আমি একটু হেসে বললাম, তুই যেতে চাইলে যা, কিন্তু আমি আর কখনো ওই পথে যাব না। কারণ কিছু কিছু জায়গা থাকে যেখানে মানুষের পা পড়া উচিত না, ওদের জায়গা, ওদের সময়, যেখানে ঢুকলেই বিপদ। এরপর আমার আর আমার মায়ের দিনগুলো বেশ ভালোই কাটছিল। আমিও ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। তবে সেই রাতের স্মৃতি এখনো চোখে ভাসে। আজও রাতে একা একা কোনো রাস্তা দিয়ে গেলে মনে হয় পেছনে কেউ হেঁটে আসছে, কেউ দৃষ্টি গেঁথে আছে আমার চলার পথে। তবে আমি জানি আমি আর কখনো ওদের এলাকায় যাব না, কারণ সেই রাত আমি বুঝে গেছি, প্রতিটা ছায়ার পিছনে একটা গল্প থাকে, আর কিছু গল্প মানুষকে দূরে থেকে জানলেই ভালো। সেদিনের সেই রাতটার পর থেকে আমি আর কাজে যাইনি, চাকরিটাও ছেড়ে দিয়েছি, বাইকের চাবিটাও তুলে রেখেছি আলমারির সবচেয়ে নিচের ড্রয়ারে, কারণ আমি জানি সব রাস্তাই মানুষের জন্য না। আজ এতদিন পরেও যখন রাত গভীর হয়, রাস্তার পাশে ছায়া দুলে ওঠে, কুকুর ডাকে অদ্ভুত সুরে, তখন আমার বুকের ভেতরটা হিম ঠান্ডা স্রোত বয়ে যায়। তবুও বেঁচে আছি, এটাই অনেক। এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তো গাইস, গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটিতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনাদের একটা লাইকই আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। এতক্ষণ কণ্ঠে আমি হামিদা ছিলাম। আপনাদের কারোর সঙ্গে যদি এরকম অদ্ভুত, রহস্যময় বা ভয়ানক ঘটনা ঘটে থাকে, তাহলে আমাদের মেল করে জানাতে পারেন, আমরা সেটা গল্পের রূপ দিতে পারি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।